হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো গতকাল ডাব্লিউবিপি মেনের রেজাল্ট বেরিয়েছে কনস্টেবলের, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো যারা পাস করেছেন প্রত্যেককে শুভেচ্ছা, এবং যারা এবারে পাস করতে পারলেন না তাদেরকে বলছি আগামী বছর ভালো করে প্রিপারেশান করুন, নিশ্চয়ই আপনারাও পাস করবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা ম্যাথের মক টেস্ট করব আগের দিনের মতোই। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? তো স্ক্রিনে প্রশ্ন আসছে, দেখুন, আপনারা পজ করে করুন, তারপর সলিউশন দেখবেন। ওকে, একটি কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। বর্তমানে মেশিনটির মূল্য 72,900 টাকা হলে 3 বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমি যখন বলেছি, আমি ক্লাসে শিখিয়েছিলাম, মানে অধ্যায়ভিত্তিক যে চ্যাপ্টারগুলো, তো সেখানে শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ দিয়ে অঙ্ক থাকলে পার্সেন্টেজ মেথডে করাটা সব থেকে ইজি। তো এখানে বলেছে 10% হ্রাস পায়, সেটা বলা আছে। এবারে 3 বছর পূর্বে কত ছিল সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো 10% হ্রাস আর 3 বছরের মানে কথা বলেছে। 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ প্রথম বছরে জনসংখ্যা যদি 10 থাকে, তার মধ্যে দ্বিতীয় বছর তাতে 1 কমে গিয়ে সেটা হবে 9। ঠিক এইভাবে প্রসেস চলতে চলতে 3টে বছর 10 থেকে 9, আবার 10 থেকে 9, কারণ প্রতি বছরই 10% করে কমেছে। তাহলে ওভারঅল এটা হচ্ছে, এই 3টেকে গুণ করলাম, এটা হচ্ছে 1000 ছিল, এই 3টেকে গুণ করলাম 729, অর্থাৎ 3 বছর আগে যদি 1000 থাকে, 3 বছর পরে সেটা 729 হয়ে গেছে, 10% করে, যেহেতু প্রতি বছর হ্রাস পেয়েছে। কিন্তু প্রশ্নে বলা আছে 729 হয়নি, হয়েছে 72900, যেটা এর থেকে কত গুণ বেশি? 100 গুণ বেশি। এটাই বলেছে বর্তমান। তাহলে 3 বছর আগে ছিল 1000 নয়, এর থেকে 100 গুণ বেশি 1 লাখ। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। বোঝা গেল? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটাই, ঠিক আছে? তো বন্ধুরা, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন নাম্বার 2। বন্ধুরা, আজকের যে প্র্যাকটিস সেটের যে অঙ্কগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো ভালো কোয়ালিটির অঙ্ক আছে, ঠিক আছে? একজন সাইকেল আরোহী 96 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 2 কিলোমিটার বেশি বেগে গেলে তার 4 ঘন্টা সময় কম লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? ঠিক আছে, তাহলে দেখুন, এখানে আপনি যারা যারা জানেন না নিয়মটা বা এইভাবে করেননি, তারা কী করবেন? টোটাল তো 96 কিলোমিটার পথ টোটালটা, তো 96 কিলোমিটার পথটা এক্স কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে এই সময়টা লাগতো 96/x। কেন? কারণ টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। আমি সেটাই করেছি, টাইমটা ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে এক্স। আর যদি এক্স প্লাস 2 মানে মানে 2 কিলোমিটার ঘন্টা বেশি গেলে তখন সময় লাগতো 96/x+2। আর এটাতে কত কম সময় লাগতো? 4 ঘন্টা কম সময় লাগতো। কিন্তু এইটাতে যদি আমি এক্স আর x+2 দিয়ে করি, তাহলে আমার কিন্তু অনেক বড় সলিউশন হয়ে যাবে, আমার উত্তর করতে সমস্যা হবে। তো আমি এমনই একটা সংখ্যা ধরবো যেটাতে করতে সুবিধা হবে। তো এখানে 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে আমি একদম ফার্স্ট অপশানটা ট্রাই করছি, ঠিক আছে? তাহলে ঘন্টায় 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে আর কি, তাহলে সময় লাগছে 96/6। আর যদি বেগটা 2 কিলোমিটার এক্সট্রা বাড়িয়ে দেয়, তাহলে লাগবে 6 + 2 মানে 8, তখন সময় লাগবে 96/8। এবং এতে তার সময় লাগছে কত? কম সময় লাগবে, সেটা বলছে 4 ঘন্টা। তো এটা ক্যালকুলেশন করলে কত হয়? 6 × 16 = 96 মাইনাস 8 × 12 = 96, অর্থাৎ 16 - 12 মানে 4 ঘন্টা। এবং সেটা কোশ্চেনেও আছে 4 ঘন্টা, অতএব 6 ঘন্টা প্রতি কিলোমিটার, এটাই হচ্ছে তার বেগ, এবং এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো অনেকে ভাবেন, যদি এটা তো বুঝতে পারলাম না, যদি আমি 4 ঘন্টা ধরে করতাম, অপশান নাম্বার সি দিয়ে করতাম, তখন তাহলে কেমন হতো? এমনই সংখ্যা নিতে হবে যেটাকে 96 দিয়ে ভাগ যায়। এখানে 5 আছে, 3 আছে, এই দুটোকে নিলাম না, কারণ 96 দিয়ে ভাগ করা যাবে না। আপনি 6 আর 4 দিয়েও করতে পারেন, একই রকম উত্তর বেরোবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, বার্ষিক 4% হারে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 96 টাকা হবে? তো এই ধরনের অঙ্ক আমি করেছিলাম। এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দেওয়া আছে 96, আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে 2 ইয়ার্স, আর কি দেওয়া আছে? আর সুদের হার দেওয়া আছে 4%।
তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম মানে যখনই ডিফারেন্সটা দেওয়া থাকবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের আর টাইমটা দেওয়া থাকবে 2 বছর, তখন কি করতে হবে, এটাকে স্কোয়ার করব, 4 স্কোয়ার করব, 4 স্কোয়ার করলে হবে 4 4 16 এবং লিখবো 0.16%। যদি 3 থাকতো 3 স্কোয়ার লিখতাম 9 এবং লিখতাম 0.9%। এগুলোই নিয়ম আমি শিখিয়েছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ক্লাসে, আপনারা দেখে নেবেন ডেসক্রিপশানের লিঙ্ক থেকে, ঠিক আছে। সেখানে 3-4টে ক্লাস আছে চক্রবৃদ্ধি সুদের, সব কটা ক্লাসই দেখে নেবেন, ইজি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে যখন আমাকে আসল বার করতে হবে তখন আসলটা হবে 0.16%, পার্সেন্টটা উঠে যাবে, এটা হচ্ছে পি ইন্টু এই পার্সেন্টেজটা উঠে গেল, তলায় 100 নামলো, আর দশমিক তুললে তলায় 100 নামলো, আর এটা সমানই ডিফারেন্সটা আমার লিখতে হবে 96। 16 আর 96 করলে হয় 6, এবার এটা গুণ করলে হবে পি ইজিক্যাল টু 6 গায়ে 4টে 0 অর্থাৎ 60,000 টাকা। এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর, যে আসলের পরিমাণ হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। অপশান নাম্বার বি। বোঝা গেল? তো এটা ডিটেলস দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে আপনারা অঙ্কগুলো দেখে নেবেন। নেক্সট প্রশ্ন নাম্বার 4 বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি, তারপর 10% ছাড় দিলে বিক্রেতার মোটের ওপর কী হবে, লাভ হবে না ক্ষতি হবে, কত পার্সেন্ট লাভ হবে কত পার্সেন্ট ক্ষতি হবে বার করতে হবে। ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি, তাহলে ক্রয় মূল্য সিপি যদি আমার 100 হয়, ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস যেটা আমি লিখে রাখছি এর থেকে 10% বেশি, কত হবে, 100-র ওপর 10% বেশি মানে 110। এবার 110-এর ওপর যদি আমি ডিসকাউন্ট দিই তাহলে আমি কত টাকায় বিক্রি করব, 110-এর ওপর 10% ডিসকাউন্ট দিলে বিক্রি করব, মানে সেলিং প্রাইসটা দাঁড়াবে 110 ইন্টু 90/100। কেন, কারণ 10% আমি ছাড় দিয়েছি, সেই জন্য 90/100 দিলে ডাইরেক্ট এসপি বেরিয়ে যাবে 0000, 9 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 99 টাকা, তাহলে 100 টাকার ওপর লস হলো তো আমার, 99 টাকা বিক্রি করলাম মানে কত টাকা লস হলো, 1 টাকা। আর 100 টাকার ওপর 1 টাকা লস মানে 1% লস বা 1% ক্ষতি, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। ভালো কোয়েশ্চেন, ওকে, বোঝা গেছে। এবার আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট প্রশ্নটা নাম্বার 5, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মূল্যের মুদ্রা আছে, ঠিক আছে। যদি এই 3 প্রকার মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 4:5:6 হয়, ঠিক আছে। সহজ অঙ্ক, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এখানে দেওয়া আছে সংখ্যার অনুপাত, তাই তো, সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 4:5:6। এখান থেকে চাইছে যে মূল্যের অনুপাত কত, মূল্যের অনুপাত। তো মনে রাখবেন সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত নিয়ে গেলে কী করবো, 1 টাকা, ঠিক আছে, 1 টাকা বলে 4 গুণিতক 1 ইস্টু 25 পয়সা মানে কত টাকা, আমাকে তো মূল্যতে নিয়ে যেতে হচ্ছে, 50 পয়সা মানে কত টাকা, 50 পয়সা মানে 1/2 টাকা, আমরা যেহেতু মূল্যে নিয়ে যেতে তাহলে 1/2 দিয়ে গুণ করবো, তাহলে 5 গুণিতক 1/2। 25 পয়সা মানে কত টাকা, 1/4 টাকা, তাই তো, কারণ 100 দিয়ে ভাগ করলে কত হবে, 1/4 হয়ে গেল, তাহলে 6 গুণিতক 1/4, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 4:5:2:6/4। এবার এখান থেকে কাটাকুটি করে দিন, লসাগু হচ্ছে 4, লসাগু দিয়ে কাটাকুটি, 4 4 16, 5 2 10 আর 6, তো কাটাকুটি করলে এটা 8 2 16, 5 2 10, 3 2 6, এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল, এটা সহজ অঙ্ক ছিল। এবার এখানে মানে পরীক্ষা যে অঙ্কগুলো দেয় মূল্যটা দিয়ে দেয়, যে মোট মূল্য দিয়ে দিল, এবার আপনি মূল্যের অনুপাত থেকে মোট মূল্য দিয়ে সবকটা কত টাকা আছে সেগুলো বার করতে পারবেন, সেরকম অঙ্ক দেয়, ওকে। তো এটা হলো বেসিক, সংখ্যা থেকে মূল্যের অনুপাত নিয়ে যেতে গেলে এটা দিয়ে করব, আর মূল্যের অনুপাত থেকে সংখ্যায় নিয়ে যেতে গেলে এগুলো দিয়ে সব ভাগ করব, এটা গুণ করেছি ওটা ভাগ করব, এটাই খালি মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 6, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে
যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে। তো এই ধরনের অঙ্ক তো একদম মিশ্রণের অঙ্ক, এই পড়ার জন্য পরীক্ষায় একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি এই ধরনের অঙ্কগুলো করা শিখিয়ে দিয়েছি মিশ্রণের ক্লাসে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে, একদম শর্ট পদ্ধতিতে, ঠিক আছে। কী কী জিনিস দেওয়া আছে, তামা আর দস্তা, ঠিক আছে। তো একটার অনুপাত দিয়ে আপনাকে এইভাবে করতে হবে, 8:3 দেওয়া আছে, 15:7 দেওয়া আছে, আর যেটা যে নতুন প্রকার পাওয়া যাচ্ছে সেটা 5:2 অনুপাতে মেশানো আছে, 5:2। তো আমি বলেছি এই ধরনের করতে গেলে আপনারা XY বাদ দিন, XY দিয়ে অনেক পুরনো করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের কী করতে হবে, সহজ পদ্ধতি, 8 আর 3 যোগ করলে 11, 15 সাথে 22, 5 আর 2 7। এবার এই তিনটেকে আপনাকে সমান করতে হবে, এই তিনটেকে সমান করতে মানে লসাগুটাকে সমান করুন। লসাগু কত, 11, 22 আর 7-এর লসাগু হচ্ছে 154, ঠিক আছে। তো 154 পেতে গেলে তিনটাকে সমান করতে গেলে কোনটাকে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে 11কে আপনি 14 দিয়ে গুণ করুন, ঠিক আছে। 22কে কত দিয়ে গুণ করতে হবে, 22কে 7 দিয়ে গুণ করুন, ঠিক আছে। আর এটাকেও তার মানে 22 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে তিনটে সমান হয়ে গেল 154, 154, 154, তিনটে সমান। এবার যে কোনো একটাকে আপনি তামা দিয়েও করতে পারেন, দস্তা দিয়েও করতে পারেন। আমি তামা দিয়ে করছি, 14 দিয়ে এটাকে গুণ করেছি মানে এটাকে গুণ করবো। 8 14 কত, 8 14 হচ্ছে 8 10 80, 4 8 32, 112। এটাকে 7 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 7 দিয়ে গুণ করবো, 7 15 হচ্ছে 105। এটাকে 22 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 22 দিয়ে গুণ করবো, 5 22 হচ্ছে 110। ব্যাস এইভাবে লিখে এবার অ্যালিগেশান, 112 থেকে 110 বাদ দিলে হয় 2, 110 থেকে 105 বাদ দিলে হয় 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5:2। এটাকেই পরীক্ষা হলে আপনাকে খুব তাড়াতাড়ি করে করতে হবে, এবং দেখবেন এই পদ্ধতি সব থেকে সহজ পদ্ধতি, কোনো XY দরকার লাগবে না। ওকে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, এর আয় 30%, নাম্বার 7, এর আয় 30% এবং বি এর আয়ের 22%-এর সমান। এর আয় 660 টাকা হলে বি এর আয় কত। এটা সোজা, ভেরি ইজি। এর 30% সমান বি এর 22%, এর মানে গুণ, দুই থেকে পার্সেন্ট ক্যান্সেল, তাহলে এ বাই বি সমান কি পাবো, 22/30, মানে এ এর তলায় বি এলে 22-এর তলায় 30 গেল, তাহলে এ 22 হলে বি কত হবে, 30। কিন্তু প্রশ্নে দেওয়া আছে এর আয় 22 নয়, এর আয় হচ্ছে 660 টাকা, যেটা 22-এর থেকে কত গুণ বেশি, 3 22 66 আর 0 30 গুণ বেশি। তাহলে বি এর আয়টা 30 না হয় এর থেকে 30 গুণ বেশি, 3 3-তে 900 টাকা, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, বোঝা গেছে বন্ধুরা। একটু তাড়াতাড়ির উপর করতে হচ্ছে কারণ প্রচণ্ড গরম, এই লাইটের সামনে বসা যাচ্ছে না। ওকে, তো আপনারা একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করবেন। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 8, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের পর্ব বাৎসরিক হলে, মানে বাৎসরিক হারে আর কি, বার্ষিক হলে 7,500 টাকার 8% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত। এখানে পি দেওয়া আছে, আসল হচ্ছে 7,500, সুদের হার দেওয়া আছে 8%, আর টাইম দেওয়া আছে 2 বছর। তো এখান থেকে যখন আমাকে সিআই নির্ণয় করতে দেবে, এখানে সিআই বলেনি, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। তো দেখুন, তো আমার এখানে 8% দেওয়া আছে, আর 2 বছর দিলে করা সহজ হয়। 8% মানে 8/100, 4 দিয়ে গেলে 2-25, অর্থাৎ 25 থাকলে আসল, সেটা সুদে আসলে কত হয়ে যাবে, 27 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 2 বছর বলেছে মানে 2 বছর, আবার 25 থেকে 27 হচ্ছে, তাহলে ওভারঅল আমার 25-25-এ যদি আমার 625 টাকা আসল হয়, সেটা 2 বছর পরে কত হবে, 27 729, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে আসলটা যদি 625 হয়, সুদে আসলে হচ্ছে 729, কিন্তু আসলটা 625 নয়, আসলটা হচ্ছে 7,500। এর থেকে এটা কত গুণ বেশি, 7,500/625 গুণ বেশি। তাহলে সুদে আসলটা 729 নয়, এর থেকে 7,500/625 গুণ বেশি হবে। তাই কাটাকুটি করলে কত হবে, এটা 25 দিয়ে কাটলে হয় 25, এটা 25 দিয়ে কাটলে হবে 300, তাই তো, 3 25 75 300।
আবার কাটলে হবে 25 1 25, 25 দুগুণে 50, 12, তাহলে 9 12 108, শেষে 8 আসবে, অর্থাৎ 8748 এইটা। কিন্তু এইটা যদি উত্তর করেন, এটা হয়তো উত্তর আপনাদের মনে হচ্ছে এটাই উত্তর, কিন্তু দেখুন এখানে বলেছে কিন্তু কথাটা যে চক্রবৃদ্ধির সুদ কত হবে, এটা তো সুদ আসল 7500 টাকা হলে সেটা সুদে আসলে এইটা, যদি বলতো সুদ আসল কত তাহলে 8748 টাকা হতো সুদ আসল। এখানে বলেছে সুদ কত, তাহলে সুদ হচ্ছে এইটা থেকে এটা মাইনাস করতে হবে, যেখানে যেটা একটা তো কোনো অপশানে নেই, তাহলে অপশান নাম্বার ডিটা কোনোটিই নয় হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন নাম্বার 9-এর, একজন ব্যাটসম্যান একাদশ ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের চেয়ে 5% বৃদ্ধি পেয়েছে। একাদশ ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? ঠিক আছে, বলছে টোটাল 11টা ইনিংস খেলেছে এবং 11তম ইনিংসে সে রান করেছে 100, যার ফলে তার গড়টা 5 বৃদ্ধি পেয়েছে। তো প্রথমে যদি আমার গড় থাকে এক্স, রানের গড় যদি এক্স হয় প্রথমে, তাহলে এখন 5% বৃদ্ধি পেয়েছে, মানে এখন গড় হচ্ছে এক্স প্লাস 5। আগে 10টা ইনিংস খেলেছিল, তার গড় ছিল যদি এক্স, তাহলে এখন কটা ইনিংস খেলেছে, এখন খেলেছে না সরি 10টা ইনিংসের মোট রান কত হবে, 10 দিয়ে গুণ করলাম 10x, মোট রান হচ্ছে 10x। আর 11টা ইনিংসের মোট রান কত হবে, 11 গুণিতক এক্স প্লাস 5। ঠিক আছে, এবারে আমি যদি পুরো থেকে মানে 11টা ইনিংস থেকে, এই 11টা ইনিংসের মোট রান থেকে যদি 10টা ইনিংসের মোট রান বিয়োগ করি, সেটাই তো হচ্ছে 100, কারণ সেটাই দেওয়া আছে প্রশ্নতে, তাই তো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 11x প্লাস 55 মাইনাস 10x সমান 100, তাহলে x সমান 100 মাইনাস 55 মানে 45, এটা ছিল তাহলে x, মানে 10টা ইনিংসের গড় ধরেছিলাম x, তাহলে x সমান বেড়েছে 45, আর এখন 5 বৃদ্ধি পেয়েছে রানের গড়, তাহলে এখন রানের গড় হচ্ছে 45 প্লাস 5 মানে 50। বোঝা গেল, এটাই হয়ে যাবে অ্যান্সার। ভালো করে আগে বুঝিয়ে দিচ্ছি, তাহলে 11টা ইনিংস খেলার আগে রানের গড় ছিল এক্স, তাহলে মোট রান ছিল 10x, আর এখন রানের গড় 5% বৃদ্ধি পেয়েছে, মানে রানের গড় হচ্ছে এক্স প্লাস 5, তাহলে 11টা ইনিংসের মোট রান হচ্ছে 11 ইন্টু এক্স প্লাস 5। এই যে 11 ইনিংসের যে মোট রান থেকে 10টা ইনিংসের মোট রান বিয়োগ করলে 100, কারণ 11তম ইনিংসে 100 রান করেছে, এখানে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে এক্স, এবং এক্সের পরে এক্স প্লাস 5-এর মান কত চেয়েছে, সেটাই হচ্ছে 50। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে এটা, দেখুন স্ক্রিনে এসছে, এর মানটা চেয়েছে, ভেরি ইজি অঙ্ক, কোনো চিন্তা করার কারণ নেই। 3.9797 মাথায় বার আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3.97, মানে এটা হচ্ছে 3.97/99, ঠিক আছে, ওকে। এখানে যদি একটা অন্য কোনো সংখ্যা থাকতো 3.097, তাহলে এই জিরোটার মাথায় বার নেই বলে আমি এই জিরোটার জন্য একটা জিরো বসাতে পারতাম, বা অন্য কোনো সংখ্যাও যদি থাকতো 197, তাহলে আমি 197 লিখে এই একটার মাথায় বার নেই, সেই একটার জন্য আমি জিরো লাগাতাম। তাহলে এই অঙ্ক অনুযায়ী এটা হচ্ছে 3.97/99 প্লাস এটা হচ্ছে 5.75/99, তার মানে এটা কি দাঁড়াচ্ছে 3 প্লাস 97/99 প্লাস 5 প্লাস 75/99, কারণ 1.3/4কে আমি 1 প্লাস 3/4 লিখতে পারি, এবং দুটোরই অ্যান্সার সমান, এরা দুজনে সমান হবে, সেই রকম সেটাকে আমি করেছি। এবার আলাদা করে যোগ করবো, 5 আর 3 হচ্ছে 8, 7 আর 5 12, 2 হাতে 1, 9 আর 7 16, 1 17, 172/99, 8টা আমি ছেড়েই দিলাম, 172/99 করলে এটা আসবে 1 সামথিং আসবে, তাহলে 8-এর সঙ্গে 1 জুড়ে দেবো 9, আর এটা করলে হবে বিয়োগ দিয়ে দিচ্ছি ওপর থেকে, নিচে আসবে 99, ওপরে 9-এর পরে 3 গাড়ে 3 হাতে 1, তাহলে আসবে 73, আর 9.73/99 মানে 9.73, তার মাথায় বার। এটাই হলো ক্যালকুলেশান, ঠিক আছে, বা আপনারা এখান থেকে ক্যালকুলেশানটা করে নিতে পারেন এইখান থেকে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 2/3 বেগে হেঁটে অফিসে পৌঁছে গেলে 15 মিনিট দেরিতে পৌঁছান, আর তার অফিসে পৌঁছাতে স্বাভাবিক কত মিনিট লাগবে? তো দেখুন এই অঙ্ক আমি করিয়েছি সময় দূরত্বের ক্লাসে, বলছে স্বাভাবিক গতিবেগে 2/3 বেগ স্পিড নিয়ে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিক গতিবেগ যদি 3 হয়, সে বর্তমানে কি বেগ নিয়ে যাচ্ছে, 2 বেগ নিয়ে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিক গতিবেগ যদি 3 হয়, বর্তমান গতিবেগ তার হচ্ছে 2, কিন্তু টোটাল ডিস্টেন্স কোথাও বলা নেই, তো টোটাল ডিস্টেন্স বলা নেই, টোটাল ডিস্টেন্সটা আমি ধরে নেবো, আমি এক্স ধরতে পারি,
কিন্তু এক্স ধরলে অঙ্ক খুব মানে প্রবলেম হয়ে যায়। তো আমাকে ধরলাম একটা এমনই সংখ্যা যেটা দুটো দিয়ে ভাগ যায়, তাহলে আমি দুটো দিয়ে ভাগ যায় এমন সংখ্যা ধরে নিলাম। 6 ধরতে পারি, 12 ধরতে পারি, যেটা আমার ইচ্ছা, 6, 12, তারপরে 18 সব রকম ধরতে পারি, যেটা দিয়ে খুশি উত্তর মিললো। আমি 12 ধরছি, ঠিক আছে, বা 6 ধরে কোনো না, কোনো অসুবিধা নেই 6। তাহলে যদি 6 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, ঠিক আছে, বলেছে স্বাভাবিক গতিবেগ নিয়ে, স্বাভাবিক গতিবেগের 2/3 গতিবেগ নিয়ে গেলে, অর্থাৎ স্বাভাবিক গতিবেগ যদি 3 কিলোমিটার যায়, বর্তমানে যাচ্ছে 2 করে, তাহলে বর্তমানে গেলে সময় লাগবে 6/2, তাই তো? তাহলে কত সময় লাগবে? 3 আওয়ার্স। আর যদি স্বাভাবিক গতিবেগ নিয়ে যেত তাহলে সময় লাগতো কত? 6/3, তার মানে হচ্ছে 2 আওয়ার্স। তাদের সময়ের পার্থক্য কত হতো? 3 ঘন্টা আর 2 ঘন্টা, সময়ের পার্থক্য দাঁড়াচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার্স। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। কিন্তু এখানে সময়ের পার্থক্য দিয়েছে 60 মিনিট নয়, সময়ের পার্থক্য আছে 15 মিনিট। 60 মিনিটের থেকে 15 মিনিট কত ঘন্টা, কত গুণ বেশি? 1-এর 4 গুণ বেশি। তাহলে টোটাল ডিস্টেন্সটা যেটা আমি 6 ধরেছি সেটা 6 নয়, টোটাল ডিস্টেন্সটা 6-এর থেকে 1-এর 4 গুণ বেশি, সেটা হচ্ছে 3/2, মানে 1.5 কিলোমিটার। এটা হলো টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। এবার বলেছে প্রশ্নটাতে তার অফিসে পৌঁছাতে স্বাভাবিকভাবে কত মিনিট লাগবে। তাহলে স্বাভাবিক বেগ তো 3, টোটাল হচ্ছে 1.5 কিলোমিটার, তাহলে সময় লাগবে কত? 1.5/3। 1.5/3 মানে দশমিক তুলে দিলাম 30, মানে 1/2 আওয়ার্স। আর 1/2 আওয়ার্স মানে কত মিনিট? 1/2 ইন্টু 60 মানে 30 মিনিট। এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। জাস্ট আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করছি। এ ধরনের অঙ্ক সময় দূরত্বের অবশ্যই ক্লাসেগুলোতে করা আছে, ঠিক আছে, এই ক্লাস থেকে আপনারা দেখবেন। নেক্সট প্রশ্ন, নাম্বার 12, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন যথাক্রমে 30 কিলোমিটার ও 24 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল। যদি দ্রুততম ট্রেনটি 6 সেকেন্ডে অপর একটি ট্রেনে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে, অপর ট্রেনটিকে বলেনি, ট্রেনের এক ব্যক্তিকে, তাহলে যখন কোনো ব্যক্তিকে ট্রেন অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, ব্যাস, আর কিছু নয়। অর্থাৎ দ্রুততম ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করেছে 6 সেকেন্ডে, ঠিক আছে, এইটাই খালি বুঝতে হবে। যদি ট্রেনটিকে অতিক্রম করতে বলতো তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্যটাই অ্যাড হতো, এখানে শুধু ওই অপর ট্রেনের ব্যক্তিটাকে সে পেরিয়েছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যটাই পেরিয়েছে। কিন্তু এখানে তাদের স্পিডটা যোগ হয়ে যাবে, কারণ বিপরীত দিক থেকে এসছে, সেই জন্য স্পিডটা অ্যাড হয়ে গেল 30 + 24, অর্থাৎ 54 কিলোমিটার প্রতি ঘন্টা, যেহেতু এটা বিপরীত দিক থেকে একে অপরের দিক থেকে আসছে, ঠিক আছে। তাহলে এদের যে আপেক্ষিক বেগ হলো 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে কত? 54 ইন্টু 5-এর 18, 3 18 54, 15 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ ট্রেন দুটো যখন আপেক্ষিক গতিবেগ দাঁড়াচ্ছে 1 সেকেন্ডে 15 মিটার, ঠিক আছে। আর বলছে দ্রুততম ট্রেনটা 6 সেকেন্ডে কী করেছে? অপর ওই ট্রেনের থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করেছে 6 সেকেন্ডে। তাহলে 6 সেকেন্ডে কত যাবে? ইন্টু 6, তাহলে 6 15 90 মিটার। এটাই হয়ে যাবে অ্যান্সার, আর এটাই হয়ে যাবে দ্রুততম ট্রেনটার দৈর্ঘ্য। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার সমষ্টি ওদের বিয়োগফলের দ্বিগুণ। দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে x + y, এদের বিয়োগফলের দ্বিগুণ মানে x - y এর দ্বিগুণ, সেটাই বলেছে, আর কিছু বলে না। বলছে একটা সংখ্যা যদি 10 হয় অপর সংখ্যাটা কত, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি ধরছি y = 10, y = 10, ঠিক আছে। তাহলে y = 10 ধরলে x + 10 মানে 2 ইন্টু x - 10, তাহলে x + 10 = 2x - 20, তাহলে এক্সটা এদিকে এলে x সমান 20 আর 10 30, তাহলে x সমান বেরিয়ে গেল 30। এটাই হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ একটা সংখ্যা যদি 30 হয় আর একটা সংখ্যা দেওয়া আছে 10, তাহলে 30 আর 10-এ কত হবে? 40। আচ্ছা, একটা সংখ্যা 30 হলে আর অপরটা দেওয়া আছে 10, তাহলে 30 আর 10-এ কত হয়? 40। আর 30 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 20। আর সেটাই তো প্রশ্নে বলা আছে, যোগফলটা বিয়োগফলের দ্বিগুণ। ওকে, নেক্সট প্রশ্ন, দেখুন নেক্সট এই সরলটা দেওয়া আছে, যে কোনো সরলই করবেন আপনারা বদমাস পদ্ধতিতে করবেন, ঠিক আছে। বদমাস পদ্ধতিতে সব অঙ্কের উত্তর মিলবে। আমি একদম শেষ থেকে করবো। দেখুন এটা তো মুখে মুখে আমি করে দিতে পারি। এটা হচ্ছে 1/2, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখানে অন্য কোনো ব্যাপার নেই, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ,
ফার্স্ট ব্র্যাকেটে এখানে 1 প্লাস 1 ভাজিতক 2, তাহলে ভাগের কাজটা আগে হবে, মানে এটা কত হবে 1 এর 2, 1 ভাজিতক 2 মানে 1 প্লাস 1 এর 2, 1 প্লাস 1 এর 2 মানে হচ্ছে 3 এর 2। তাহলে এখানে 1 ভাজিতক 3 এর 2 আছে, মানে 1 গুণিতক 2 এর 3 হয়ে যাবে উল্টে, এইভাবে হতে হতে আসবে, মুখে মুখে আপনারা করে ফেলতে পারবেন, ঠিক আছে। এটা হলো 3 এর 2, তাহলে 1 ভাজিতক 3 এর 2 উল্টে হয়ে যাবে 1 গুণিতক 2 এর 3 হয়ে গেল। 1 গুণিতক 2 এর 3 এই পর্যন্ত হলো, তার মানে 2 এর 3ই হলো। এখানে আছে 1, তাহলে 1 প্লাস 2 এর 3 মানে 3 1 3 আর 2 5 এর 3, তাহলে এই পর্যন্ত আমার কমপ্লিট, এই পর্যন্ত হয়ে গেল 5 এর 3। এখানে আছে 1 ভাজিতক 5 এর 3, ভাজিতক 5 এর 3 মানে উল্টে গেলে হবে 1 গুণিতক 3 এর 5 মানে 3 এর 5, 3 এর 5। এখানে আছে 1 প্লাস, তাহলে 1 প্লাস 3 এর 5, 1 প্লাস 3 এর 5 মানে 5 1 5 আর 3 8 এর 5, তাহলে এই পর্যন্ত আমার কমপ্লিট 8 এর 5। আর এখানে আছে 1 ভাজিতক 8 এর 5, 1 ভাজিতক 8 এর 5 মানে 1 গুণিতক 5 এর 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 এর 8। ওকে, বদমাস পদ্ধতিতে আপনারা সলভ করবেন এবং 5 এর 8 হয়ে যাবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, নেক্সট প্রশ্নটায় 0.0003226 এ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি দেখতে পাচ্ছি দশমিকের পরে কটা সংখ্যা, দুটো, দুটো চারটে, দুটো ছটা, অর্থাৎ এর বর্গমূলে 3টে সংখ্যা তো আমার অবশ্যই আসতে পারে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এখানে আছে 326, 326 থেকে কত বিয়োগ করলে আমার মোটামুটি পূর্ণবর্গ সংখ্যা আসে। 326 থেকে যদি আপনি 2 বিয়োগ করে দেন তাহলে আসবে 324, যেটা হচ্ছে 18 স্কোয়ার, অর্থাৎ এই জায়গা থেকে আমার 2 বিয়োগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেনে যদি থাকে 2 বিয়োগ করলে, তাহলে 2টা যদি অপশান উত্তর করে দেন তাহলে কিন্তু আপনি 0 পাবেন, ঠিক আছে। তো এই অ্যান্সার কত হবে 0.00002, এটা যদি বিয়োগ করেন তবেই আসবে 0.0000324, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যান্সারটা হবে এটা। এটা কত নাম্বার আছে, অপশান নাম্বার বি। ভালো কোয়েশ্চেন, বোঝা গেল তো বন্ধুরা। 15টা অঙ্ক কমপ্লিট। আর লাস্ট অঙ্কটা, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে, যারা অঙ্কটা শেষ পর্যন্ত যারা ক্লাসটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।